নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি সুদেষ্ণা। আজ আমাদের এই কাছাকাছি কসবাড়ি কোনো একটা জায়গা থেকে একজন দিদি ঘটনা পাঠিয়েছেন। এস ভট্টাচার্য, পুরো নামটা বলতে উনি বারণ করেছেন। ঘটনাটি ঘটেছে ওনার মেয়ের সঙ্গে। মানে কসবা মানে তো আমাদের কাছাকাছি এলাকার মধ্যে, সেখানে এরকম ঘটনা 2025-এ ঘটতে পারে। আমি এটা রিসেন্টলি যখন আমি অসুস্থ ছিলাম, ভিডিও করতে পারছিলাম না, সেই সময় উনি ভয়েস রেকর্ড করে পাঠিয়েছেন এবং আমি পড়ে রীতিমতো আশ্চর্য হয়ে গেছি। এখনও আজকের দিনেও এরকম ঘটনা ঘটে। যে ঘটনাটি দিদি পাঠিয়েছেন তার মেয়ের সঙ্গে ঘটনাটি ঘটেছে। ওনারা এখানকার একটি অঞ্চলে ফ্ল্যাট কিনে এসছেন, প্রায় 1 দশক হলো, মানে বছর 10 হলো। বহু দিনই কাটিয়ে ফেলেছেন বলা যেতে পারে, 1 দশক তো কম সময় নয়। তো দিদি বলছেন, আমরা সেরকম অর্থে খুব একটা যে ছাদে টাদে যাই তা না, ওই কোনো অকেশনালি হয়তো কালী পুজোর সময় একটু সবাই মিলে ছাদে বাজি ফাটাতে গেলাম, বা একটু যখন লকডাউনের সময়টা চলছিল ছাদে ফ্ল্যাটের সবাই প্রায় একসঙ্গে জমায়েত হতাম, কিন্তু সেখানেও রেস্ট্রিকশান এলো। ফ্ল্যাটেরই কারুর আবার করোনা হলো, আমরা একেবারেই যাওয়া বন্ধ করে দিলাম। তারপর খুব দরকার না হলে আমরা ছাদে বিশেষ যেতাম না। তা ঘটনাটি এই রকম, ওনার মেয়ে এই কলেজে সদ্য পড়ছে, 2nd ইয়ারে পড়ছে, একটি নামি ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ অনার্স নিয়ে পড়ছে। মেয়েটির ডাকনাম উনি বলেছেন টাপুর। তো টাপুর একটু বেশ কিছুদিন হলো একটু স্থূলকায় হয়ে পড়ছে। তা ওর বন্ধুরা এই নিয়ে, এখনকার ছেলেমেয়েরা তো আমরা জানি বেশ হেলথ কনসাস, কিছু হলেই জিমে ছোটে, না হলে ডায়েট করে, হ্যানা ত্যানা। তা টাপুর একটু তাদের মধ্যেই খেতে ভালোবাসে। আর এবার যেহেতু আমিও একটু পেটুক প্রকৃতির, সুতরাং আমি বুঝতে পারছি মেয়েটির দশা। যেমন ডায়েট একেবারেই করতে পারি না, জিম তো দুরবস্থা, দুরস্ত। আর হ্যাঁ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি শরীরটাকে সুস্থ রাখতে, কিন্তু তাও যে এই বয়সে এসে বিশেষ পারছি এমন নয়, তাও এক্সারসাইজটা করি। তো যাই হোক, নিজের থেকেই বুঝতে পারছি ও তো একটা বাচ্চা মেয়ে, 2nd ইয়ারে পড়ে, আমার সন্তান তুল্যই বলতে পারি। তো যাই হোক, এবারে ওই দিদি যিনি টাপুরের মা, তিনি যেরকম বলছেন, মেয়ের বেশ ফিরতে কিছুদিন দেরি হয়ে যাচ্ছিল। আর ওনার মেয়ের একটু বাতিক আছে, কলেজ বা ইউনিভার্সিটি থেকে এসে একটু বিকেলের দিকে হলেও, যতটা দেরি হোক না কেন, গরম জল করে গা হাত পা ধোয়া, এবং অনেক সময় পুরোপুরি চানও করে ফেলে। এবার ওর মা এই নিয়ে রাগারাগি করেন যে এইটা একেবারেই উপযুক্ত সময় নয়, এত সন্ধেবেলা চান করছো তুমি, যেমন মায়েরা হন আর কি। তো সেই অনুযায়ী টুপুর কী করলো, 3-4 দিন একটু ওর দেরি হয়ে যাচ্ছিল, ও এসে গরম জলে একেবারে স্নান করছিল। স্নান করার পর পরিষ্কার হয়ে তারপর খাবার লাঞ্চ সেরে টুপুর মাকে বলল, আমি না একটু ছাদে যাই মা, একটু হাঁটাহাঁটি করি, অনেকটা খেতে দেরি হয়ে গেল, খেয়ে উঠতে প্রায় 4টে বেজে গেছে। তা বলছে, আমি খেয়ে শুয়ে তো পড়তে পারবো না, একটু হাঁটাহাঁটি করে আসি, ছাদে যাচ্ছি। এবার ও কোনোদিন এর আগে ছাদে যেত না, গেলেও কেউ না কেউ থাকতো, হয়তো দুটো ফ্ল্যাটেরই 2 মেয়ে আরও গেছে, ও খানিক বাদে গেল, এরকম হতো। কিন্তু
এই কদিন যে ও ছাদে যাচ্ছে সম্পূর্ণ একা। তো আর একটা বাচ্চা মেয়েকে, মানে ওদেরই নেক্সট ডোর নেবার, তাকে অনুরোধ করেছিল তুই যাবি আমার সাথে। সে বলল না দিদি, আমার তো পড়া আছে, এক্ষুনি পড়তে চলে যাব। তখন টাপুর বলল ঠিক আছে, আমি তাহলে একাই যাচ্ছি ছাদে, এবং গেল। এবারে ওরা 10 বছর আগে যখন ফ্ল্যাটটি দেখতে এসেছিল, এবার আসল ঘটনায় আসছি। ফ্ল্যাটটিতে একদম ওপরে ওর মানে এই যে জমিটাতে ওদের এই বিল্ডিংটি তৈরি হয়েছে, অ্যাপার্টমেন্টটি, তার যিনি ল্যান্ডলর্ড, তিনি কিন্তু ওদের একদম ওপরে ছাদের মধ্যে একটা সাইড ঘেঁষে অনেকটা জায়গা জুড়ে একটা ইলিগাল ঘর বানিয়ে রেখেছে। টাপুররা যখন দেখতে এসেছিল ঘরটি ছিল না, তার পরবর্তীকালে ওরা যখন পজিশন নেয় তার আগেই, মানে ওইটুকু সময়ের মধ্যেই ঘরটা তৈরি হয়ে গিয়েছিল। এবার ওরা যখন ফ্ল্যাটে গৃহপ্রবেশ করলো, তো ছাদে গিয়ে দেখলো এরকম একটা ঘর মানে ইললিগালি তৈরি হয়ে আছে। তো ওরা প্রমোটারকে এই নিয়ে অনেক চাপ দিয়েছিল, অনেক কিছু বলেছিল, কিন্তু প্রমোটার কোনো ব্যবস্থা নেয়নি। তো যাই হোক, এবার ছাদে গিয়েই ওর মাথায় যেটা আসতো, ছাদের কতটা অংশ জুড়ে দেখো তো এরা এভাবে একটা ঘর বানিয়ে রেখে দিয়েছে, এটা ওর মনে বারবার হতো। এবং যিনি এই কাজটি করেছিলেন তাকে টাপুর একদমই পছন্দ করতো না, ভীষণ মানে একটু রুক্ষ টাইপের রুড একজন ব্যক্তি ছিলেন তিনি। মানে তার মধ্যে নম্রতা, ভদ্রতা, সভ্যতা এইসব একেবারেই ছিল না। তো যাই হোক, টুপুর ছাদে যাওয়ার পর এই ব্যাপারগুলো ওর মধ্যে মানে মাথার মধ্যে ঘুরতে থাকতো। এবার তারপর বাকি ছাদের অংশটা একা একা হাঁটছে, একটা শীতের হালকা আমেজ আছে, তা বলে যে খুব ঠান্ডা লাগছে তা নয়, ও সোয়েটার, চাদর সব কিছু প্রিকশন নিয়েই ছাদে যেত। ছাদে পায়চারি করছে, ওর মনে হচ্ছে ওর পাশে পাশে যেন কেউ একটা হাঁটছে। কখনো কখনো হাঁটাটা থেমে যাচ্ছে, কখনো কখনো ওর সঙ্গে সঙ্গে হাঁটছে, কখনো বা যেন দূরে ওকে কেউ তীব্রভাবে দেখছে, খুব রাগের একটা চক্ষু নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। এটাও ও অনুভব করতো, কাউকে কিন্তু কোনোদিন দেখতে পায়নি। যাই হোক, খানিকক্ষণ ঘণ্টাখানেক থেকে যখন আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে, তার তো একটা আলাদা অনুভূতি হয় না, মানে দৃশ্যটা ভীষণ ভালো লাগে দেখতে। একটা মন কেমন, পাখিরা সব যে যার ঘরে ফিরে যাচ্ছে। প্রথম যেদিন ও ছাদে গিয়েছিল, প্রচুর কাক চড়াই ভর্তি, মানে চারপাশ দিয়ে ওড়াউড়ি করছে, যে যার বাসায় ফিরছে। 3 দিনের দিন ওই একই অনুভূতি ওর সঙ্গে হচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে ও লক্ষ্য করলো পাখিগুলো তো কই ছাদে আসছে না বা ছাদের ওপর দিয়ে চলে যাচ্ছে না। অনেকগুলো বিল্ডিং পার হয়ে কাকগুলো ঘুরে ঘুরে অন্য পথ দিয়ে বাসায় ফিরছে। ও প্রথমে মানে একটু লেগেছিল যে এমনকি কাকগুলোর সাথেও ওর বোধহয় বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তো ওরা ওরম দূর দিয়ে যাচ্ছে দেখে ওর মনটা খারাপই হয়ে গেল। 3 দিনের দিন এই ঘটনা ঘটলো। 4 দিনের দিন গেল, অদ্ভুতভাবে ওর যেন মনে হচ্ছে এইবারে পাশে পাশে নয়, কেউ যেন ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ও যাতায়াত করছে, মানে ছাদের মধ্যে পায়চারি করছে, কিন্তু কে যেন ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এটা ওর মনে হয়েছে। ও কিন্তু একবারের জন্যেও কাউকে দেখেনি। হঠাৎ ওর কি মনে হতে তড়িঘড়ি ছাদের দরজাটা আটকে দিয়ে ও নিচে নেমে আসে। নিচে নেমে আসার পর প্রথমে ওর তীব্র কোমরের যন্ত্রণা শুরু হয়, এবং তার সঙ্গে শুরু হয় কাঁপুনি, ভীষণ থরথর করে কাঁপতে থাকে। ওর মা বলছে ওর ওপরে কম্বল, মানে বালাপোষ যা পারছে আমি চাপা দিচ্ছি, মেয়ের কাঁপুনি বন্ধ হচ্ছে না। এরকম চলতে চলতে তখন ওর মায়ের কাছে একটা পেন কিলার ছিল, মানে পেন কিলার আর প্যারাসিটামল বা ক্রোসিন টাইপের কিছু 2টো ট্যাবলেট ওকে
খেয়ে তো উঠেই ছিল, ওর মা আর কি নিজে থেকেই খাইয়ে দেন। তো মেয়েটি মানে বলছে আমার শরীরে অসহ্য যন্ত্রণা, মেয়েটি জানিয়েছে। ট্যাবলেটগুলো খাওয়ার পর, বাবা বাড়িতে ছিলেন না, ট্যাবলেটগুলো খাওয়ার পর আমার খুব ঘুম পেতে লাগলো, আমি ঘুমিয়ে পড়লাম। এবং হ্যাঁ, যখন ও থরথর করে কাঁপছিল তখন আর একটা জিনিসও বলেছে, মনে হচ্ছে যেন আমার শরীরের ভেতর থেকে প্রচুর হিট বেরিয়ে আসছে। তো ও ভেবেছিল ওর বোধহয় জ্বর আসছে। মা যখন গায়ের থার্মোমিটারটা মানে ঠেকালেন বা দেখলেন, টেম্পারেচার নর্মাল। মা গায়ে হাত দিয়ে দেখলেন, টেম্পারেচার নর্মাল। কিন্তু ওর মনে হচ্ছিল বিশাল যেন জ্বর আসছে। এবারেও ঘুমিয়ে পড়লো আস্তে আস্তে। এবং যথারীতি কিছুক্ষণ ঘুমানোর পর, ঘন্টা দেড়েক ওর কোনো হুঁশ ছিল না, এতটাই মানে গভীর ঘুমিয়েছে। তারপর ওর হঠাৎ খুব গরম লাগতে লাগলো। সেই গায়ে যা যা ছিল ছুঁড়ে ফেলে দিয়ে নিজেই উঠে ফ্যান চালালো এবং দেখলো রীতিমতো ভিজে গেছে। তো এগুলো খুব একটা অ্যাবনর্মাল কিছু ওর মনে হয়নি। রাত্রিবেলা খেয়ে দিয়ে যখন শুলো, মায়ের কাছেই শুতো, বাবা আলাদা ঘরে, মানে অনেক রাত জেগে কম্পিউটারে বসে কাজ করতেন বলে বাবা আলাদা ঘরে শুতেন। এরা মা মেয়ে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো আলাদা ঘরে। এবার মায়ের কাছে এসে শুয়ে পড়েছে। শুয়ে পড়বার পরে যেটা ওর মানে প্রথম অনুভূতি হয়েছে, মাথা অসহ্য যন্ত্রণা, যেটা একেবারে চলে গেছিল। ঠিক আছে, এবার তার মধ্যেও মাথায় মা হাত বুলিয়ে দিতে দিতে, টিপে দিতে দিতে ও আবার ঘুমিয়ে পড়েছিল। শরীরটা ভীষণ খারাপ লাগছিল। পরের দিন যখন সকালে ঘুম থেকে উঠল, তখন ও বুঝতে পারছে চোখগুলো একদমই খুলতে পারছে না, একদম পিছুটির আঠার মতো আঠা যেন চোখ দুটোকে আটকে রেখেছে। তো মা হালকা গরম জল করে এনে তুলো ভিজিয়ে চোখগুলো পরিষ্কার করে দিলেন। তারপরে যখন চোখ খুলল, মা ছুটকে মানে একদম হঠাৎ যেন কি দেখতে পেয়ে একটা ছিটকে দূরে সরে গেলেন বাটি নিয়ে। মা মানে দিদি বলছেন যে মেয়ের দুটো চোখ একেবারে রক্ত জবার মতো টকটক করছে, লাল, আর থরথর করে কাঁপতে শুরু করলো উঠে বসে। কিছু তোকে থামাতে পারছি না, আর বিড়বিড় বিড়বিড় করে কী সব বলতে শুরু করলো। তোর মা বুঝতেও পারছে না কি বলছে মেয়ে। তো যাই হোক, আস্তে 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 সেই দিনে আর ওর কথা বন্ধ হয়ে গেল, মুখ টুক ফুলে ঢোল, যে ভীষণ ঠান্ডা লেগে গেছে। এবার মাঝে মাঝেও চিৎকার পাচ্ছে, আমার মাথার ভেতর চলে গেল। তো এই রকম করার পর তো পাশের বাড়ি একজন ডক্টর আছেন, ওরা মানে কোনো কিছু হলেই তাকেই দেখায়। তো ওই ডাক্তারবাবুকে ওর মা মানে বললেন আর কি, আপনি যদি বেরোবার আগে একটু আমার মেয়েটাকে দেখে যান। উনি এসে মানে কিছু ওষুধপত্র লিখে দিলেন, যেটা জ্বর, গা হাত পা ব্যথা, কোনো ইনফেকশনের, উনি বললেন একটা ভাইরাল ইনফেকশন হয়েছে, কি অ্যান্টিবায়োটিক ফায়োটিক লিখে দিয়ে চলে গেলেন। তারপরে ওর মা ওষুধপত্র সব এনে দিলেন। এবার তারপর সব খাবার খেয়ে ওষুধ খেয়ে রেস্ট করতে লাগলো। কথা একদম বন্ধ হয়ে গেল, মুখটুক ফুলে ঢোল। ইতিমধ্যে ওর মা পাশের ঘরে গিয়ে তার এক বান্ধবীকে ফোন করলেন যে এরম এরম হয়েছে, আমি কি করি বলতো। তো আর বান্ধবী বললেন, তুমি একটা কাজ করতে পারো, তুমি একবার না একটু ঝাড়িয়ে দাও ওকে, কারোকে দিয়ে পারলে। আমার যেন ব্যাপারটা ঠিক লাগছে না। ওষুধ যেমন দিচ্ছ সে তো অবশ্যই দেবে, আমরা ওষুধটা কন্টিনিউ করতে বলবো, কিন্তু তারপরেও বলবো একটু যদি পারো ঝাড়িয়ে নাও। তারপর ওষুধপত্র চলতে লাগলো, অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করতে হবে, মায়েরও মানে প্রচুর কাজ। তারপর মেয়ে যখন একটু ঠিক হলো, তখন ওর বাবাকে বলা হলো, এরকম আমার মানে বন্ধুর নাম করে বললেন যে ও বলছিল ওর বাবা আবার এগুলো একদমই বিশ্বাস করে না। তো
তো মা বললো, দেখো মেয়েটার ভালোর জন্য যদি একবার সম্ভব হয় একটু চলো, আমি তো তোমাকে বিশ্বাস করতে বলছি না, কিন্তু একটু চলো। তারপরে বাবা মা নিয়ে গেলেন, কাছেই একটা পীর বাবার দরগা আছে, সেখানে নিয়ে গেলেন, এবং কাছাকাছি একটি কালী মন্দির আছে, সেখানেও নিয়ে গেলেন। সব জায়গায় ঝেড়ে টেড়ে দিয়ে কালী মন্দিরে যিনি পুরোহিত, উনি বললেন যে খুব বাঁচা বেঁচে গেছে, তোমার মেয়েকে সুস্থ হলে জিজ্ঞেস করো তো, মানে এই যে তুমি বললে ছাদে যেত, কারোর নামে গালমন্দ করতো কি না। পুরোহিত মশাই এটা বললেন, আর সঙ্গে একটা ওই মাদুলি দিয়েছিলেন কিছু একটা ভরে, মায়ের পায়ের ধুলো দিয়ে তৈরি, এরকম বলেছিলেন, এটা আশীর্বাদী ফুল আছে, মায়ের পায়ের ধুলো আছে, খারাপ কিছু নেই, মাই রক্ষে করবেন, এরকম বলে একটা মাদুলি পরিয়ে দিতে বলেছিলেন। তো পরানো হয়েছিল। মেয়ে যখন সুস্থ হলো, প্রায় 8-9 দিন লেগে গেল মেয়েটি সুস্থ হতে। তারপর টাপুরকে ওর মা জিজ্ঞেস করেছিলেন, সত্যি করে বল, ছাদে গিয়ে কি কারোর নামে গালমন্দ করছিলি? তখন ও স্বীকার করলো, মা আমাদের ওপরে যে ঘরটা আছে না, ওইটা দেখে আমার মাথাটা গরম হয়ে যায়, আর আমি ওই কাকুকেই আর কি এটা দিচ্ছিলাম, গালাগালটা দিচ্ছিলাম মনে মনে, মানে আমার ওটা দেখলেই গরম হয়ে যায়, এটা কি করে একটা লোক করতে পারে, এরকম একটা ফ্ল্যাটের ছাদে, এরকম কোন ফ্ল্যাটের এরকম আছে বলো তো। তারপরে ওর মা পুরোহিত মশাইকে গিয়ে পরে বলেছিলেন, এবং সম্ভবত উনি তন্ত্রবিদ্যাও কিছুটা জানতেন, তখন উনি আরও কিছু জিনিস দিয়ে দিয়েছিলেন এবং কিছু খেতেও দিয়েছিলেন। আস্তে আস্তে মেয়েটি সুস্থ হয়ে যায়। তো সুস্থ হওয়ার পরে মা চিন্তা করেছেন যে মানে আমাদের চ্যানেলটিতে মানে ঘটনাটা বলা যাবে কি না। হ্যাঁ, এরকম একটা ঘটনা হয়েছে, আমিও শুনে বেশ আশ্চর্য হয়েছিলাম যে এরকম কেন, মানে এরকম তো জেনারেলি কোনো ফ্ল্যাটে সত্যিই হয় না, কেউ ইলিগালি ঘর বানিয়ে রেখে দিল। তো মেয়েটি মনে মনে আর কি যিনি এই কাজটি করেছিলেন তাকে গালমন্দ করেছিল, এবং ওদের দৃঢ় ধারণা, এবং পুরোহিত মশাই বলেছিলেন যে ওদের ধারণাটা সম্পূর্ণ সঠিক, যে ওই ব্যক্তি কিন্তু ওই ঘরটিতে, ওর অত্যন্ত আকাঙ্ক্ষার বস্তু ওই ঘরটি, ওখানেই ও বিচরণ করেন। তো যাই হোক, মেয়েটি এখন সুস্থ আছে, কলেজে যাতায়াত করছে, এবং ওর মাও এখন অনেকটা মানে নিশ্চিন্ত বোধ করছেন। তো এই ছিল আজকে আমাদের ঘটনা। আপনারা 2025-এ দাঁড়িয়ে, এবং এটা আপনারা লক্ষ্য করেছেন, ঘটনাগুলো কিন্তু বিকেলের 4টে থেকে 5টার মধ্যে, তখন কিন্তু এমন কিছু অন্ধকারও হয়ে যায় না, বেশ ভালোই, এবং সূর্য অস্ত সেই সময়টা ছাদে গেলে আমরা দেখতেই পাই। সুতরাং কেমন লাগলো আপনাদের ঘটনাটা এবং কি ব্যাখ্যা দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর যদি ভালো লাগে আপনারা ভিডিওতে লাইক দেবেন, তাহলে মনের জোরটা পাই আর কি। আর আপনারাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। আমার গলা কিন্তু এখনও সম্পূর্ণ সুস্থ হয়নি, ভয়েস ক্র্যাক করে যাচ্ছে, এবং অত্যন্ত কষ্ট করে ঘটনাগুলো বলছি। তো আপনারা আমার সঙ্গে থাকেন বলেই মনের জোরটা পাই, আপনারাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। যদি ভালো লাগে, এবং একই চ্যানেলের মধ্যে ভূতের ঘটনা, অলৌকিক ঘটনা, দৈবিক ঘটনা, অলৌকিক মানে ভুতুড়ে গল্প, রহস্য গল্প একই চ্যানেলে যা আপনারা পাচ্ছেন, আশা করি এরকম আর কোথাও পাবেন না। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল মানে নোটিফিকেশনের বেল আইকনটা অল প্রেস করে দিয়ে আমার সঙ্গে থাকবেন, যাতে সব ঘটনা সবার আগে আপনারাই পেয়ে যান। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন। আজ বিদায় নিচ্ছি শুভরাত্রি জানিয়ে। আমি সুদেষ্ণা, বাই।